একদিন লাবণী এবং সুস্মিতা বিয়ে বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় হঠাৎই সরোজিনী মার্কেটের সামনে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তাই তারা গাড়ি থেকে নেমে সেই মার্কেটের এদিক ওদিক ঘোরাফেরা করবে বলে ঠিক করে। কারণ ড্রাইভার জানায় গাড়ি ঠিক করতে অন্ততপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু তারা যখন সরোজিনী মার্কেটের মধ্যে প্রবেশ করে তখনই তারা তাদের বাড়ির কাজের বউ শান্তিকে এক শাড়ির দোকানে বসে শাড়ি বিক্রি করতে দেখে, যা দেখে তারা একেবারে আকাশ থেকে পড়ে। 500 টাকায় শাড়ি পাবেন, 500 টাকায় শাড়ি পাবেন। বেনারসি, তাঁত, ঢাকাই, জামদানি, হ্যান্ডলুম, কাতান বেনারসি, যে কোনো শাড়ি মাত্র 500 টাকায় পেয়ে যাবেন। তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। এই যে দিদি ভাই, একবার এসে শাড়ির কালেকশনগুলো দেখে যান, খুব ভালো ভালো শাড়ি আছে। ও দিদি ভাই, একটা বেনারসি শাড়ি লাগবে নাকি? শান্তি, আমাকে কালকে এবার মার্কেটে যেতে হবে আরো নতুন নতুন ভালো ভালো শাড়ি আনার জন্য। তাই কালকে কিন্তু তোমাকেই 3.5 দিন থাকতে হবে। তাই তুমি কালকে কাজের বাড়ি থেকে ছুটি নিয়ে নিও। কিছু একটা মিথ্যা কথা বলে দিও, তোমার শরীর খারাপ বা কোনো কিছু। কেননা জানোই তো আমরা তো একদিনও দোকান বন্ধ রাখতে পারবো না, তাহলে আমাদের লস হয়ে যাবে। এমন সময় লাবণী এবং সুস্মিতা দুজনেই শান্তি এবং রমেশের সামনে এসে দাঁড়ায়। তাদেরকে দেখে শান্তি খুবই ভয় পেয়ে যায়। কি রে শান্তি, তোকে এই শাড়ির দোকানে দেখে প্রথমে আমরা ভাবলাম তুই হয়তো এই শাড়ির দোকানে কাজ করিস, কিন্তু তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এই শাড়ির দোকানটা তোর নিজের। তোর এত ভালো শাড়ির দোকান থাকতে তুই আমাদের বাড়িতে কাজ করিস কেন? তুই তো দিব্যি দোকান চালিয়ে সংসার চালাতে পারিস। এত নরম ভাবে বললে হবে না। আমার মনে হচ্ছে শান্তির নিশ্চয়ই কোনো ধান্দা আছে, সেই জন্যই তো আমাদের বাড়িতে কাজ করতে যায়। নিজেদের শাড়ির ব্যবসা থাকতে কেউ আবার লোকের বাড়িতে গিয়ে বাসন মাজে নাকি? আর শান্তি, তুই এতদিন আমাদের সত্যি কথা বলিসনি কেন যে তোর এরকম একটা শাড়ির দোকান আছে? এই শুনে শান্তি ভয়ের চোটে কান্নাকাটি করতে শুরু করে। আজ থেকে 2 মাস আগে শান্তি খুবই নামি দামি একটা শাড়ি পরে এবং খুব সুন্দর করে সাজগোজ করে লাবণী ও সুস্মিতার শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। প্রথম দিন শান্তিকে দেখে লাবণী এবং সুস্মিতা মোটেও বুঝতে পারে না যে শান্তি কোনো বাড়ির কাজের বউ হতে পারে। বলুন ম্যাডাম, আপনার কাকে চাই? আপনাকে তো দেখে ঠিক চিনতে পারছি না। আরে না না বৌদিমণি, আমি কোনো ম্যাডাম নই গো। আমি তো তোমাদের বাড়িতে কাজ করতে এসেছি। তোমাদের নাকি একটা কাজের লোকের দরকার ছিল, সেই খবর পেয়ে আমি এখানে কাজ করতে এসেছি। এরকম কথা শুনে লাবণী এবং সুস্মিতা দুজনেই খুবই অবাক হয়। কি আপনি? না মানে তুমি কাজের বউ? তোমাকে দেখে মোটেই তো কাজের বউ বলে মনে হচ্ছে না। আমরা তো তোমাকে দেখে কোনো অফিসার ম্যাডাম কিংবা স্কুলের কোনো ম্যাডাম বলে মনে করেছি। কাজের মেয়েরাও যে এতটা স্টাইলিশ হতে পারে তা তো আগে জানা ছিল না। যাই হোক, তুমি বাড়ির সব কাজ ঠিকঠাক করতে পারবে তো? হ্যাঁ বৌদিমণি, নিশ্চয়ই পারবো। আমার নাম শান্তি। আমি স্টাইল করতেও ভালোবাসি, বাড়ির কাজ করতেও ভালোবাসি। আমাকে কাজে রাখলে তোমাদের কোনো অসুবিধা হবে না। মুহূর্তের মধ্যেই চুটকিতে শান্তি সব কাজ করে দেবে। তোমরা বললে আমি কিন্তু আজ থেকেই কাজ করতে পারি। এই বলে শান্তি তখনই বাড়ির কাজে লেগে পড়ে। সে ঝটপট সমস্ত কাজ মিটিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন শান্তি আবার এক নতুন ধরনের স্টাইলিশ শাড়ি পরে কাজ করতে যায়। এভাবে কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন শান্তিকে নিত্য নতুন শাড়ি পরে কাজে আসতে দেখে লাবণী এবং সুস্মিতার খুবই হিংসা হয়। কি রে, আমি তো মনে করলাম শান্তি হয়তো শুধু মুখেই ডায়লগ দেয়, কিন্তু দেখেছিস ও প্রত্যেক দিন কত দামি দামি সুন্দর সুন্দর শাড়ি পরে আসে। কাজের মেয়ে সামান্য 6,000 টাকা মাহিনা পায়, ওই টাকা দিয়ে ও শাড়ি কেনে নাকি ঘর সংসার সামলায়। আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। ওফ দিদি, আজকে শান্তি যে গোলাপি রঙের শাড়ি পরে এসেছে না, আমার তো দেখে যা লোভ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি অনলাইনে ওরকম শাড়ি অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও ওরকম শাড়ি দেখতে পেলাম না। মনে হচ্ছে শান্তিকে এবার জিজ্ঞাসা করতে হবে ও কোথা থেকে এত ভালো ভালো শাড়িগুলো পায়। এমন সময় শান্তি তাদের জন্য চা নিয়ে আসে। চা খেতে খেতে লাবণী বলে, কি রে শান্তি, বলছি তুই তো অনেক কম টাকা মাহিনা পাস, তারপরও তুই এত সুন্দর সুন্দর শাড়ি কোথায় পাস বলতো? শাড়িগুলো দেখে তো খুব দামি বলে মনে হয়। দামি বলে মনে হয় না, এগুলো সত্যি সত্যি দামি শাড়ি। আজকে আমি যেই শাড়িটা পরে এসেছি এটার দাম 6,000 টাকা। আমরা কাজের মেয়ে লোকের বাড়িতে কাজ করি বলে আমরা কি দামি শাড়ি পরতে পারবো না? আমাদেরও তো দামি শাড়ি পরার ইচ্ছা হয় বলো। সে তো ঠিক আছে, কিন্তু তুই এই শাড়িগুলো কিনিস কোথা থেকে? যে এত দামি শাড়ি পরতে পারে তার তো লোকের বাড়িতে কাজ করার কোনো প্রয়োজন পড়ার কথা নয়।
তোর বর কি করে বলতো যে তোকে এত দামি দামি শাড়ি কিনে দেয়? আমরা এত বড় লোক, তবুও আমাদের স্বামীদের কাছ থেকে দামি শাড়ি কেনার টাকা চাইলে ওরা দিতে চায় না। আরে না না, আমার স্বামী তো কোনো কাজই করে না গো। আমার স্বামী তো খুব অসুস্থ, সেই জন্যই তো আমি লোকের বাড়িতে কাজ করতে এসেছি। আসলে আমার না একটা বড় লোক দিদি আছে, ও অন্য রাজ্যে থাকে। ওর নিজস্ব একটা বড় শাড়ির বুটিক আছে। ওর বুটিকে কাস্টমাইজ শাড়ি বিক্রি করা হয়। আমি আমার দিদিকে যেরকম ধরনের শাড়ি বানিয়ে দিতে বলি, ও আমার জন্য সেরকম শাড়ি বানিয়ে পাঠিয়ে দেয়। আসলে আমি ছোট বোন তো, তাই ও আমাকে খুব ভালোবাসে, তাই আমার জন্য সবসময় ফ্রিতে শাড়ি পাঠায়। ও, এবার আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। তোর ভাগ্য খুবই ভালো রে, তুই কাজের বউ হয়েও এত দামি দামি শাড়ি পরতে পারছিস। আর আমাদের দেখ, আমরা বাড়ির বউ হয়েও কেমন যেন সাধারণ শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এটা তো ঠিক বলেছ। তোমাদের শাড়িগুলো সত্যিই খুবই কম দামি আর একেবারে সাধারণ পাতি শাড়ি। স্বামীদের কাছ থেকে টাকা চাইলে দেয় না বললে তো চলবে না, টাকা জোর করে আদায় করে নিতে হবে। এখন তোমরা দামি দামি শাড়ি পরবে না তো কবে পরবে? তোমরা দুজনেই টাকা জোগাড় করো, আমি আমার দিদির বুটিক থেকে তোমাদের জন্য দামি দামি শাড়ি আনিয়ে দেব। শাড়িগুলো পরলে তোমরা একেবারে হিরোইন হয়ে যাবে। এরকম কথা শুনে লাবণী এবং সুস্মিতা দুজনেই খুবই খুশি হয়। তাই তারা তাদের স্বামীদের কাছ থেকে 50,000 টাকা চেয়ে নেয়। সকাল 10টা বেজে গেল, ওই শান্তির বাচ্চা এখনো পর্যন্ত কাজে এলো না। সকাল 8টার সময় কাজে আসার কথা, 2 ঘন্টা লেট। যত পুরানো হয়ে যাচ্ছে ততই বেশি নাটক করছে। ভাবলাম আজকে ওকে ভালো ভালো শাড়ির অর্ডার দেব, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছালো না। আরে বৌদিমণি, রাগ করছো কেন? শান্তি চলে এসেছে। আসলে আমি তো শুধু তোমাদের বাড়িতে কাজ করি তা তো নয়, আমাকে আরো 10টা বাড়িতে ঘুরে ঘুরে কাজ করতে হয়। সেই জন্য মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, তোমরা কিছু মনে করো না। আচ্ছা বলো তো, আজকে আমার এই শাড়িটা কেমন লাগছে? ওয়াও, শাড়িটা তো খুব সুন্দর। শান্তি, আমরা 50,000 টাকা জোগাড় করেছি। এই 50,000 টাকা দিয়ে তো অনেকগুলো শাড়ি হয়ে যাবে। তুই তোর দিদিকে ফোন করে ঝটপট আমাদের জন্য শাড়ির অর্ডার দিয়ে দে, আর বলে দিবি আমাদেরকে জানি একটু ছাড় দেয়, তাহলে আমরা পরে আরো বেশি শাড়ি কিনবো। ওটা তো তোর নিজের দিদি হয়, তোর কথা নিশ্চয়ই শুনবে। এই শুনে শান্তি মনে মনে খুবই খুশি হয়। অন্যদিকে লাবণী এবং সুস্মিতা সেদিন থেকে নিজেদের শাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। 3 দিন পর শান্তি 8টা-10টা শাড়ি নিয়ে আসে। তোমাদের শাড়ি চলে এসেছে গো বৌদিমণি, শাড়িগুলো একবার দেখো, তোমাদের চোখ দুটো কপালে উঠে যাবে। এত ভালো ভালো শাড়ি তোমরা কোথাও খুঁজে পাবে না, একেবারে ঝাক্কাস। দেখো শাড়িগুলো তোমাদের পছন্দ হয়েছে তো? শান্তির নিয়ে আসা শাড়িগুলো লাবণী এবং সুস্মিতা উল্টে পাল্টে দেখতে শুরু করে। কিরে শান্তি, শাড়িগুলো দেখতে সুন্দর হলেও এই শাড়িগুলো এত হালকা পাতলা মনে হচ্ছে কেন? উফ, তোমরা এখনো পর্যন্ত শাড়ি চিনতে শিখলে না। আসলে তোমরা তো কখনো দামি দামি শাড়ি পরোনি, তাই তোমরা বুঝতে পারছো না এগুলো কি জিনিস। এখন তো এরকমই শাড়ি উঠেছে গো। মেয়েরা এখন ভারী ভারী শাড়ি পরতে চায় না, যত বেশি হালকা শাড়ি হবে ততই তো পরে আরাম পাবে। এই শাড়িগুলো তো আমি যেই শাড়িগুলো পরি সেগুলোর থেকেও অনেক দামি। তোমরা এই শাড়িগুলো যেখানেই পরে যাবে সবাই তোমাদের দিকে হা করে তাকিয়ে থাকবে। হ্যাঁ। শান্তির মুখে এরকম কথা শুনে লাবণী এবং সুস্মিতা তাকে বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই 5টা শাড়ি রেখে দিলাম। ছোট, তুই বাকি শাড়িগুলো রেখে নে, আমরাও এবার শান্তির মতো বাড়িতে দামি দামি শাড়ি পরে ঘুরে বেড়াবো। পরের দিন থেকেই লাবণী এবং সুস্মিতা শান্তির নিয়ে আসা শাড়িগুলো পরে স্টাইল করতে শুরু করে। আর যখন তারা সেই শাড়িগুলো পরে, শান্তি তাদের মিথ্যা প্রশংসা করতে শুরু করে দেয়। উফ, আজকে তোমাদের যা লাগছে না, তোমাদের কাছে একেবারে হিরোইনরাও ফেল হয়ে যাবে। এবার তোমাদেরকে এই শাড়িগুলো পরে এত বড় বাড়ির বৌমা বলে মানাচ্ছে। সবসময় এরকম দামি দামি শাড়ি পরবে, দেখবে আজকে দাদা বাবুরা তোমাদেরকে দেখে একদম পাগল হয়ে যাবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। এরই মধ্যে সুস্মিতা এবং লাবণীকে শান্তি অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসে দেয়। তার বদলে তারা শান্তিকে 1000 টাকা দিয়ে দেয়। কিন্তু সুস্মিতা এবং লাবণী একদিন বিয়ে বাড়িতে সেই শাড়িগুলো পরে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তারা প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ তারা তাদের আত্মীয়র বাড়ির কাজের মেয়েদেরকেও তাদের মতো একেবারে সেম শাড়ি পরে থাকতে দেখে, যা দেখে তারা একেবারে আকাশ থেকে পড়ে। কি গো বৌমারা, তোমরা এত কম দামি সস্তার শাড়ি পরে চলে এসেছো কেন? ইস, তোমাদের বিয়ের পর এটাই তোমাদের প্রথম বিয়ে বাড়ি।
কোথায় তোমরা ভালো দামি দামি শাড়ি পরে আসবে তা নয়, তোমরা সরোজিনী মার্কেট থেকে এরকম 500 টাকা দিয়ে শাড়ি কিনে পরে চলে এসেছো। ওই দেখো না, আমার মেয়ের বিয়ে উপলক্ষে আমি আমার বাড়ির কাজের মেয়েদেরকেও এরকম 500 টাকা দামের শাড়ি উপহার দিয়েছি। এরকম কথা শুনে লাবণী এবং সুস্মিতা বিশ্বাস করতে চায় না। আরে কাকিমা, আপনি কি বলছেন এসব? এই শাড়িগুলোর দাম মোটেও 500 টাকা নয়। এই শাড়িগুলো ইম্পোর্টেড শাড়ি, এক একটা শাড়ির দাম প্রায় 10,000 টাকা। আমরা এই শাড়িগুলো অন্য রাজ্য থেকে অর্ডার করেছি। তোমার কাজের মেয়েরা যে শাড়িগুলো পরে আছে সেই শাড়িগুলো দেখতে একই রকম হলেও শাড়িগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। কোনো তফাৎ নেই, তোমরা চাইলে ওদের শাড়িগুলো হাতে নিয়ে দেখতে পারো। মনে হচ্ছে কেউ তোমাদের খুব ভালো মতো বোকা বানিয়েছে। লাবণী এবং সুস্মিতা কোনো কথা শুনতে চায় না। তারা সেই শাড়িগুলো পরেই স্টাইল মারতে থাকে। কিন্তু বিয়ের অন্যান্য অনুষ্ঠানেও তারা যখন বাদবাকি শাড়িগুলো পরে তখনও তাদেরকে দেখে সবাই নানান রকম মন্তব্য করে, যার ফলে লাবণী এবং সুস্মিতার মনে কেমন যেন সন্দেহ হয়। এভাবেই 3-4 দিনের মধ্যেই বিয়ে বাড়ির অনুষ্ঠান মিটে গেলে তারা বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে সরোজিনী মার্কেটে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। আর সেই মার্কেটে গিয়েই তারা শান্তির শাড়ির দোকানের সন্ধান পায়, যার ফলে তারা ভীষণই রেগে যায় আর শান্তিকে পুলিশে দেওয়ার ধমক দেয়। না না, এরকম করবে না, আমাকে দয়া করে পুলিশে দেবে না। আসলে 6 মাস আগে আমি আর আমার বর শাড়ির দোকানটা খুলেছি, কিন্তু আমরা কোনো কাস্টমার পাই না। কেউ আমাদের দোকান থেকে শাড়ি কিনতেই চায় না। সেই জন্য আমি এরকম কাজের বউ সেজে বিভিন্ন বাড়িতে কাজ করতে যাই। আমি আমার দোকানের সবচেয়ে সুন্দর দামি দামি শাড়িগুলো পরে কাজে যাই, যাতে বাড়ির মহিলারা আমার শাড়িগুলো দেখে খুব আকৃষ্ট হয়। আর আমি আমার দিদির দোকানের নাম করে আমার দোকানের সস্তার শাড়িগুলো অনেক বেশি দামে বিক্রি করি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। তোমাকে বারবার বলেছিলাম এসব পড়ার কোনো দরকার নেই। উপরওয়ালা চাইলে একদিন আমরা ঠিকই ব্যবসায় উন্নতি করতে পারবো, কিন্তু তুমি আমার কোনো কথাই তো শুনলে না। এই যে ম্যাডাম, আপনারা দয়া করে আমার বউকে ক্ষমা করে দিন আর আমাকে কয়েকদিন সময় দিন, আমি আপনাদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু দয়া করে ওকে পুলিশে দেবেন না। কিছুদিনের মধ্যে সত্যি সত্যি রমেশ লাবণী এবং সুস্মিতার সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু লাবণী এবং সুস্মিতা এরকম ঘটনার পর থেকে কোনো মতেই শান্তির উপর বিশ্বাস করতে চায় না। তাই তারা শান্তিকে নিজেদের বাড়িতে আর কাজে রাখে না। এমনকি তারা নিজেদের মন থেকে দামি দামি শাড়ি পরার লোভ লালসাও ত্যাগ করে। মোনালিসা তার বাবার সাথে একটি শহরে থাকতো। মোনালিসা পড়াশোনাতে খুবই ভালো ছিল, তাই তার বাবা তাকে শহরের একটি নামিদামি কলেজে ভর্তি করিয়ে দেয়। তাদের কলেজে বিভিন্ন রকমের শিক্ষামূলক ক্লাব ছিল। কোথাও নাচ শেখানো হতো, কোথাও গান, আবার কোথাও আবৃত্তি। মোনালিসার ছোটবেলা থেকেই নাচ শেখার খুবই শখ ছিল, তাই সে তার কলেজের ডান্স ক্লাবে ভর্তি হয় আর সেখানে নাচ শিখতে থাকে। একদিন তাদের ক্লাবে ব্ল্যাক পিঙ্কের গানের সঙ্গে নাচ হচ্ছিল। সেই গানটা মোনালিসার খুবই পছন্দ হয়। সে তার বন্ধু মায়াকে জিজ্ঞাসা করে, এই মায়া, গানটা কারা গেয়েছে রে? গানটার ভাষাটা যদিও বুঝতে পারছি না আমি, কিন্তু গানটা আমার দারুণ লেগেছে। কি দারুণ মিউজিক, শুনলেই নাচতে ইচ্ছে করছে। আমি এত সুন্দর গান কখনো শুনিনি। সে কি, তুই ব্ল্যাক পিঙ্কের গান কখনো শুনিসনি? এখন তো প্রায় গোটা পৃথিবী ওদের ফ্যান। আমার ওদেরকে যা দারুণ লাগে না। আর তুই গানের ভাষা বুঝবি কিভাবে? ওরা তো কোরিয়ান ভাষায় গেয়েছে। গোটা পৃথিবী ওদের ফ্যান? আমিও তাহলে ওদের গান শুনবো এবার থেকে। তুই ওদের ব্যাপারে আমাকে সব বল। ওরা একটা গানের ব্যান্ড, বুঝলি? ওদের ব্যান্ডের নাম ব্ল্যাক পিঙ্ক। ওদের গ্রুপে মোট 4 জন আছে। ওরা হলো লিজা, রোজ, জেনি আর জিসো। আর ওদের ফ্যান্সদের বলা হয় ব্লিঙ্ক। আমি তো ব্লিঙ্ক। তুই ওদের গান শুনতে থাক, তুইও কদিন পরে ব্লিঙ্ক হয়ে যাবি। মায়ের কথা মোনালিসা মন দিয়ে শুনতে থাকে। সেদিন কলেজ শেষ করেই সে বাড়িতে গিয়ে কম্পিউটারের সামনে বসে পড়ে আর একের পর এক ব্ল্যাক পিঙ্কের ভিডিও দেখতে থাকে। দেখতে দেখতে কখন যে রাত থেকে সকাল হয়ে যায় তার খেয়ালও থাকে না। এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। সে ব্ল্যাক পিঙ্কের মেম্বারদের ব্যাপারেও সব জানতে পারে। তারা কিভাবে একসঙ্গে কাজ করেছে, তাদের আসল নাম কি, তাদের বয়স কত ইত্যাদি। এমনকি সে বেশ কিছু নতুন জামাও কিনে ফেলে, শুধু কালো এবং গোলাপি রঙের। বেশ কয়েকদিন পরে
সে কালো টপ এবং গোলাপি স্কার্ট পরে ভীষণ স্টাইল করে কলেজে গেলে তাকে দেখে সবাই চমকে ওঠে। বাবা রে, এই হিরোইন আবার আমাদের কলেজে কবে ভর্তি হলো? কি স্টাইল রে বাবা, একে তো পুরো ব্ল্যাক পিঙ্কের মেম্বার লাগছে। আরে এটা হিরোইন না, এ তো আমাদের ক্লাসেই পড়ে, মোনালিসা। চিনতে পারছিস না? চল চল গিয়ে কথা বলি। হঠাৎ করে সবাই মোনালিসাকে এত পাত্তা দিচ্ছে দেখে তার যেন মাটিতে পা পড়ে না। সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে থাকে। বাবা মোনালিসা, আগের সপ্তাহে তোকে ব্ল্যাক পিঙ্কের কথা বললাম, আর এক সপ্তাহ পরে তুই নিজেই তো ওদের মতো হয়ে গেছিস। দারুণ লাগছে কিন্তু তোকে, একদম ব্ল্যাক পিঙ্কের মেম্বার ব্লিঙ্ক। মোনালিসা মনে মনে খুব খুশি হয় আর বলে, আইগু, আমাকে মোনালিসা বলিস না তোরা, জাস্ট কল মি লিসা, কামসাহাম নিদা। এইভাবে কথা শুরুতে এবং শেষে কোরিয়ান ভাষায় কথা বলতে দেখে তার বন্ধুরাও অবাক হয়ে যায়। মোনালিসা এখন তাদের কলেজের খুবই পপুলার ছাত্রী। সে সারাদিন শুধু কালো গোলাপি রঙের জামা কাপড় পরে আর ব্ল্যাক পিঙ্কের গান শোনে, আর তাদের কপি করে করে নাচতে থাকে। এভাবে তার পড়াশোনায় অবনতি ঘটে। সে সারাদিন ফোনে ব্ল্যাক পিঙ্কের গান শোনে বা কম্পিউটারে তাদের গানের ভিডিও চালিয়ে তাদের মতো করে নাচতে থাকে। এসব দেখে একদিন তার মা জয়িতা দেবী বলে, এই মোনা, তোর ব্যাপারটা কি? তুই কি পড়াশোনা করতে চাস না? তাহলে বাদ দে, আমরা তোকে কলেজ থেকে ছাড়িয়ে দিচ্ছি। শুধু শুধু এত টাকা খরচ করার তো কোনো মানে হয় না, তাই না? হ্যাঁ তাই করো, আমি আর পড়তে চাই না। আমি নাচ শিখবো আর নাচ শিখে কোরিয়া যাব। ব্ল্যাক পিঙ্কের মতো আমারও একটা ব্যান্ড থাকবে। আর আমাকে মোনা ডেকো না তো, নামটা যখন ছোট করেই রাখবে তখন আমাকে লিসা বলো, লিসা। এই 20 বছর ধরে মোনা ডেকে এসে এখন তোমার মতো শখ করে আমি লিসা ডাকতে পারবো না। আর ওদের দেশে কি ট্যালেন্টেড নাচ গান জানা মেয়ের অভাব পড়েছে যে ওরা তোকে নিয়ে ব্যান্ড তৈরি করবে? তোর মাথা থেকে যদি এসবের ভূত না নামে, আমি কিন্তু তোর বাবাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করব, এই আমি বলে দিলাম। কেন মেনে নেবে না শুনি? ব্ল্যাক পিঙ্কের যে মেন ডান্সার লিসা, সেও তো ওদের দেশের নয়, ওকে তো নিয়েছে, তাহলে আমাকেও নেবে। আর বিয়ে যদি দিতেই হয় কোনো কোরিয়ান ছেলের সঙ্গেই দিও, তাহলে ওখানে গিয়ে আমি ব্ল্যাক পিঙ্কের সাথে দেখা করতে পারবো, আমার জীবন ধন্য হয়ে যাবে। এভাবেই দিনের পর দিন তার ব্ল্যাক পিঙ্ক নিয়ে পাগলামি বাড়তেই থাকে। কলেজের সব পরীক্ষায় সে ফেল করে, কিন্তু তাতে তার কোনো আফসোস থাকে না। সে কলেজ থেকে বাড়ি ফিরেই ব্ল্যাক পিঙ্কের গান শুনতে বসে পড়ে। সে সারা ঘর ব্ল্যাক পিঙ্কের পোস্টারে ভরিয়ে তোলে। জয়িতা দেবী আর বিনয়বাবু খুবই সেকেলে মানুষ ছিল, তাই তাদের এসব মোটেই ভালো লাগতো না। তাই তারা তার মেয়েকে সৌরভের সঙ্গে বিয়ে দেবে বলে ঠিক করে। আমি কিন্তু বিয়েতে কালো আর গোলাপি রঙের লেহেঙ্গা পরবো, এই আমি বলে দিলাম। বিয়েতে কেউ কালো জামা পরে? তুই কি পাগল হয়ে গেলি? লোকে কি বলবে? লোকে কি বলবে আমি জানি না, যাও তো। আমি একজন ব্ল্যাক পিঙ্কের ফ্যান, আমি বিয়েতে ব্ল্যাক আর পিঙ্ক কালারের লেহেঙ্গাই পরবো। এই বলে মোনালিসা সেখান থেকে চলে যায়। বিয়ের দিনে মোনালিসা গোলাপি আর কালো রঙের লেহেঙ্গা পরে। সৌরভ খুবই ভদ্র আর ভালো ছেলে ছিল, তাই সে মোনালিসার পছন্দকে কখনোই অপছন্দ করে না। সৌরভ এবং মোনালিসা বাড়িতে একাই থাকতো, তাই মোনালিসা সারাদিন ব্ল্যাক পিঙ্কের গান শুনতে থাকলেও সেখানে কেউ কিছু বলার মতো ছিল না। সে সারাদিন কাজ না করে শুধু ব্ল্যাক পিঙ্কের গান শুনতে থাকতো। মাঝে মাঝে সে খুব বিরক্ত হয়ে যেত, কিন্তু তার কিছুই করার থাকতো না। এমনই একদিন তার হঠাৎ করে মনে হয় সে সোশ্যাল মিডিয়াতে নিজের একটা অ্যাকাউন্ট বানাবে। এবার অ্যাকাউন্টটা বানিয়ে নিজের দেশের নামের জায়গায় কোরিয়াটা লিখে দেব, তাহলে অনেক কোরিয়ান বন্ধু পাবো। আর হতেও পারে তো তাদের মধ্যে কেউ আমাকে তাদের বাড়িতে মানে কোরিয়াতে ডেকে নিল, তাহলে খুব মজা হবে। এই ভেবে সে অ্যাকাউন্ট বানিয়ে সেখানে নিজের নাম রাখে লিজা, আর দেশের নামের জায়গায় কোরিয়া লিখে দেয়। শুরুতে দিন ভালোই কাটে, কিন্তু মোনালিসার জন্য কোনো কোরিয়ান বন্ধুর রিকোয়েস্ট না আসায় সে খুবই চিন্তায় পড়ে। এভাবে বেশ কয়েকদিন কাটার পরে তার ফোনে একটি কোরিয়ান ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। মোনালিসা তাই দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সেই ছেলেটির সঙ্গে মোনালিসার বন্ধুত্ব অনেক গভীর হয়ে যায়। সে সারাদিন কিমের সঙ্গেই গল্প করতে থাকে, আর বাড়ির কোনো কাজ করতে তার ভালো লাগতো না। এমনই একদিন
সৌরভ বাড়িতে এসে বাড়ির অগোছালো অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে, বাড়ির এই অবস্থা কেন মোনালিসা? তুমি তো সারাদিন বাড়িতে একাই থাকো, তুমি এইটুকু একটু টাইম মতো করে রাখতে পারো না? আর কোনো খাবারও বানিয়ে রাখোনি? আমি সারাদিন কাজ করে অফিস থেকে ফিরে কি এখন রান্না করব? তুমি আমার জন্য কি করো যে আমি তোমার জন্য রান্না করব? তোমার কাছে আমি কবে আমার ফেভারিট ব্ল্যাক পিঙ্কের লিজা যেমন ড্রেস পরে ওটা কিনে দিতে বলেছিলাম, রোজের মতো নেকলেসটাও দিলে না। আমি বললাম চুলটা কালার করব, তাতেও তুমি রাজি হলে না। কতবার বললাম আমাদের হানিমুনে কোরিয়াতে নিয়ে চলো, তাও তো হলো না। তুমি ব্ল্যাক পিঙ্ককে ভালোবাসো সেটা নিয়ে আমি কি কখনো কিছু বলেছি? কিন্তু আমি অযথা এতগুলো পয়সা খরচ করতে পারবো না। কয়েকদিন আগেই বিয়েতে অনেক খরচ হয়ে গেছে। তুমি এসব কথা বাদ দিয়ে আমাকে কিছু বানিয়ে দাও এবার, খুব খিদে পেয়েছে। এই কথা বলে সৌরভ সেখান থেকে চলে যায় আর মোনালিসাও রান্নাঘরে চলে যায়। রান্না করতে করতে সে ভাবতে থাকে, বাবা মা কেমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে কে জানে, এ তো আমার কোনো ইচ্ছাই পূরণ করে না। ওদিকে কিম বলেছে আমি কোরিয়াতে গেলে আমাকে ব্ল্যাক পিঙ্কের সাথে দেখা করাবে, যেভাবেই হোক আমাকে কিমের কাছে যেতেই হবে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। বিয়ের কয়েক মাসের মধ্যেই সৌরভ আর মোনালিসার মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়। মোনালিসা বাড়ির কোনো কাজই করে না, সে সারাদিন শুধু ব্ল্যাক পিঙ্কের গান শুনে, নাচ করে অথবা কিম নামে ছেলেটির সঙ্গে কথা বলে। একদিন, তুমি তো জানো কিম আমি ব্ল্যাক পিঙ্কের জন্য কতটা পাগল। তুমি সত্যি আমাকে ওদের কনসার্টে নিয়ে যাবে তো? তুমি এই দেশে কবে আসবে? তুমি যেদিনই আসবে সেদিনই আমার সাথে দেখা করো প্লিজ। আমি সব ব্যবস্থা করে রাখবো, তুমি এলেই আমি তোমার সঙ্গে চলে যাব। তুমি চিন্তা করো না লিজা, আমার অনেক চেনাশোনা আছে। কোরিয়াতে গিয়ে আমি তোমাকে ব্ল্যাক পিঙ্কের সাথে আলাপ করিয়ে দিতে পারি। আমি নিজেও ওদের সাথে দেখা করেছি, আর কাজের সূত্রে তো লিজার বাড়িতেও গেছি। তুমি চিন্তা করো না। মোনালিসা মনে মনে খুবই খুশি হয়। সে সৌরভকে আর একদমই পছন্দ করতে পারে না। তাদের দুজনে শুধু ঝগড়া হতে থাকে। তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক করছো না মোনালিসা, এতে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি বুঝতেও পারবে না। ব্ল্যাক পিঙ্ককে ভালোবাসো আর তাদের নিয়ে পাগলামি করাটা আলাদা, কিন্তু এই পাগলামির কারণে নিজের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে এটা একদম ঠিক নয়। তোমাকে কতবার বলেছি যে আমাকে লিজা বলে ডাকবে, আর আমি যা করছি ঠিক করছি। তুমি তো কোনোদিনও পারবে না আমাকে কোরিয়াতে নিয়ে যেতে, তাই আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি। আমাকে নিয়ে আর ভাবতে হবে না, লিজার সাথে আমি দেখা করবই, যেভাবেই হোক না কেন। এই বলে মোনালিসা সেখান থেকে চলে যায়। এভাবে আরো বেশ কিছুদিন কাটে। একদিন সৌরভ অফিস থেকে বাড়ি ফিরে মোনালিসাকে সারা বাড়িতে কোথাও খুঁজে পায় না। তার বাবা মায়ের কাছে ফোন করেও তার কোনো খোঁজ খবর পায় না। তাদের বাড়িতে পুলিশ এসে তল্লাশি করে জানতে পারে যে মোনালিসা একটি চিঠিতে লিখে গেছে যে তাকে যেন না খোঁজা হয়, সে কোরিয়া যাচ্ছে ব্ল্যাক পিঙ্কের সঙ্গে দেখা করতে। পুলিশ তল্লাশি করে এটাও জানতে পারে যে তাদের বাড়িতে আর কোনো রকমের সোনা গহনা টাকা পয়সা কিচ্ছু নেই। আপনাদের পুলিশ ডাকার আগে নিজেদের ঘরটা ভালো করে খুঁজে দেখা উচিত ছিল। নিজেরা আগে খুঁজে দেখে নিলে অযথা পুলিশকে ডেকে তাদের হেনস্থা করতে হতো না। এসব আজকালকার ছেলে মেয়েদের মাথায় কি যে চলে বোঝাই মুশকিল। পুলিশের কথায় তাদের খারাপ লাগলেও সকলেই বুঝতে পারে যে মোনালিসা সব নিয়ে পালিয়ে গেছে। দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে যায়। সৌরভ আবার বিয়ে করে এবং তার নতুন স্ত্রী আশার সঙ্গে তার বৈবাহিক জীবন ভালোই কাটে। সৌরভের চাকরিতে প্রমোশন হয় এবং সে বাড়ি গাড়ি সবকিছু করে নেয়। একদিন সে এবং তার স্ত্রী গাড়ি করে ঘুরতে বেরিয়েছে। এমন সময় হঠাৎই সৌরভ গাড়ি থামিয়ে বাইরের দিকে তাকায়। সে মোনালিসাকে দেখে চমকে ওঠে। তার জামা কাপড় ছেঁড়া, গায়ে হাতে ধুলো মাখা। তার এমন অবস্থা দেখে সৌরভ তার কাছে যায়। সৌরভের পেছন পেছন আশাও তার সঙ্গে যায়। মোনালিসা, তোমার এই কি অবস্থা? তুমি না বলেছিলে তুমি কোরিয়া চলে গেছো? এত টাকা এত গহনা সব তো নিয়ে চলে গিয়েছিলে, তারপরেও এমন অবস্থা কেন? মোনালিসা সৌরভকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি যাকে বিশ্বাস করে বাড়ি থেকে বেরিয়েছিলাম সে একজন চোর, ঠকবাজ। ও আমাকে বলেছিল যে ও আমাকে কোরিয়াতে নিয়ে যাবে, ব্ল্যাক পিঙ্কের সঙ্গে দেখা করাবে, আর ও এটাও বলেছিল যে ও একজন কোরিয়ান। কিন্তু আমার সামনে আসার পর আমি জানতে পারি ও আমাদের দেশেরই একটা লোক, আর কোরিয়ান ছেলের ফটো লাগিয়ে আমাকে বোকা বানাচ্ছিল। ও আমার সব নিয়ে চলে গেছে। আমি লজ্জায় আর বাড়ি ফিরতে পারিনি। এই 2 বছর আমি রাস্তাতেই কাটিয়েছি। তুমি এখনই বাড়ি চলে যাও, তোমার মা বাবা তোমাকে পেলে অনেক খুশি হবে। এভাবে রাস্তায় আর তোমাকে দিন কাটাতে হবে না।
আমাকে তুমি ক্ষমা করে দিও সৌরভ, আমি তোমার অনেক ক্ষতি করেছি। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। আমি সত্যি বলছি, এবার মন দিয়ে সংসার করব। কিন্তু তোমার সাথে এই মহিলাটাকে আর এই গাড়িটা কার? ওটা আমার গাড়ি মোনালিসা, আর এটা আমার স্ত্রী। এই সপ্তাহে জন্মদিন, আর ও বিটিএস এর অনেক বড় ফ্যান, তাই আমরা কোরিয়া যাচ্ছি বিটিএস এর প্রোগ্রাম দেখতে। আমি আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি বাড়ি চলে যাও, আমি তোমার বাবা মাকে জানিয়ে দিচ্ছি। এই বলে সৌরভ সেখান থেকে চলে যায়, আর মোনালিসা কাঁদতে থাকে। সে বুঝতে পারে সে একজন মিথ্যাবাদীর প্রলোভনে পড়ে সৌরভের মতো একজন মানুষকে হারিয়েছে। সে যদি তখন সৌরভের কথায় ভরসা করে তার সঙ্গেই থেকে যেত, তাহলে হয়তো আজকে সে কোরিয়াতে যেত এবং ব্ল্যাকপিঙ্কের কনসার্ট দেখতে পেত। সে সেখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে। কয়েকদিন পর খবর পেয়ে তার বাবা মা তাকে বাড়িতে নিয়ে যায় এবং ধীরে ধীরে তার জীবন স্বাভাবিক হয়ে ওঠে।